আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা কি ২০২৬ বা ২৭ সালের মধ্যে একটি সরকারি চাকরি পেতে চান? তাহলে এই টার্গেট ফুলফিল করার জন্য আপনাকে কি কাজ করতে হবে এবং কি বিষয় জানতে হবে, সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি বলে নেই, আমি হচ্ছি খাদিজা আক্তার। আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আমি আপনাদের জন্য এডুকেশনাল এবং ক্যারিয়ার কনসালটেশন ভিডিও তৈরি করে থাকি। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। ২০২৬ বা ২৭ সালের মধ্যে যারা সরকারি চাকরি পেতে চান তাদের প্রস্তুতিটা শুরু হবে কিন্তু এখন থেকে। আমি এই ভিডিওটি করছি ২০২৫ সালের সেপ্টেম্বরে। তো ২৫ সালের এখনও ৪ মাস সময় বাকি আছে এবং ২৬-২৭ সালের মধ্যে যদি আপনি চাকরিটা পেতে চান তাহলে যে কোনো কম্পিটিশনে যারা প্রতিযোগিতায় এগিয়ে থাকে তারা কিন্তু প্রস্তুতিটা আগে থেকেই শুরু করে। তো আমরা এখন থেকেই প্রস্তুতি নিলে কিভাবে আমরা ২৬ বা ২৭ সালের মধ্যে চাকরিটা পেতে পারি, সেই প্ল্যানিংটা খুব সুন্দরভাবে আমাদেরকে করতে হবে। প্রথমেই যে জিনিসটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে, দেখেন, আপনি যে সরকারি চাকরি পেতে চান এই যে ডিসিশনটা, এই সিদ্ধান্তে আপনাকে দৃঢ় হতে হবে। অর্থাৎ আপনি ব্যবসা করবেন না, বা আপনি ফ্রিল্যান্সিং করবেন না, বা আপনি অন্য কিছু করবেন না, আপনি সরকারি চাকরিটাই পেতে চান। আপনার সর্বোচ্চ চেষ্টা করে, আপনি পরিশ্রম করে, সময় দিয়ে, পড়াশোনা করে আপনি সরকারি চাকরিটা পেতে চান। চেষ্টাটা আপনার সর্বোচ্চটা দিয়েই করতে চান। এই ডিসিশনটা আপনাকে ফাইনালি নিতে হবে। দেখেন, আপনি যদি কিছুক্ষণ ব্যবসার জন্য ভাবেন, চিন্তা করেন, কিছুক্ষণ কোনো কোর্স করে ফ্রিল্যান্সিং করবেন সেটার কথা ভাবেন, আবার কিছুক্ষণ একটু বই পড়েন, আর এভাবে যদি আপনি পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনি সরকারি চাকরিটা পাবেন না। তো এই কারণে আপনার ডিসিশনে অবশ্যই আপনাকে ফিক্সড হতে হবে। যারা ব্যবসার জন্য পরিকল্পনা করে বা যারা ফ্রিল্যান্সিংয়ের জন্য কোর্স করছেন, দেখেন তাদেরও কিন্তু প্রতিদিন প্রচুর সময় দিতে হচ্ছে। মানে দেখেন যে যারা সফল ফ্রিল্যান্সার তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা রাত জেগে 10 থেকে 12 ঘন্টা প্রতিদিন কাজ করে। তো একটা মানুষ যখন ক্রমাগতভাবে স্ক্রিনের টাইমে মানে কম্পিউটারের সামনে বসে সময় দেয়, কাজ শেখে, কাজ করার চেষ্টা করে, তো তখন কিন্তু সে তার টার্গেটে সফল হয়। মানে পরিশ্রম করলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সফল হয়। এবং মানে ওই যে আমরা যেটা করি ভাগ্যের দোষ দেই, ভাগ্যের দোষ দেওয়াটা কিন্তু ঠিক না। আপনি চেষ্টা করলে আপনি পারবেন, এই দৃঢ় বিশ্বাসটাই আপনাকে আপনার সফলতায় নিয়ে যাবে। অধিকাংশ চাকরি প্রার্থী চাকরি পায় না, তার কারণ হচ্ছে যে সঠিক সময়ে প্রস্তুতি নেওয়া শুরু করে না। তো সঠিক সময়ে প্রস্তুতি নিলে আপনি কিন্তু চাকরিটা পেতে পারেন। তার মানে আপনি দেখা যাচ্ছে যে মোটামুটি স্টুডেন্ট, বা আপনার এসএসসি এইচএসসি পয়েন্ট মাত্র 2 পয়েন্ট পেয়ে পাশ করছেন, বা এর নিচেও ছিল, আপনি খুব ভালো বাংলা, ইংরেজি, ম্যাথ বা সাধারণ জ্ঞান পারেন না, এই জিনিসগুলো কোনো বিষয় না। এটা হচ্ছে একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার জন্য আপনি পরিশ্রম করলে আপনি কিন্তু টিকতে পারবেন। আপনার শুধু আবেদনের যোগ্যতা প্রয়োজন। যে কোনো সার্কুলারে আবেদন যদি দেয়, দেখি সেকেন্ড ক্লাস হলে আবেদন করতে পারবেন, তাহলে আপনার 2 পয়েন্ট এসএসসি এইচএসসি থাকলেই হবে। আর অনার্স বা ডিগ্রিতে হচ্ছে আপনার 2.25 থাকলেই হবে। তো এই আবেদনের যোগ্যতা থাকলেই আপনি কম্পিটিশন করতে পারবেন। তো রেজাল্টের কথা চিন্তা করে ভাই আমাকে রেজাল্ট খারাপ, আমাকে চাকরি দিবে না, এইগুলো হচ্ছে সব নেগেটিভ থিঙ্কিং। আপনার নেগেটিভ থিঙ্কিংয়ের কারণে আপনি পড়তেই পারতেছেন না, তো আপনি পরীক্ষা দিলে টিকবেন কিভাবে? তো এই কারণে প্রথমে যেটা করতে হবে যে আপনার এই যে সঠিক সময়ে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি ডিগ্রি পাশের পর একটা চাকরি পেতে চান তাহলে কিন্তু আপনি এখন স্টুডেন্ট অবস্থায় আছেন, এখন থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি অনার্স পাশের পর একটা চাকরি পেতে চান ২৬-২৭ সালের মধ্যে, তাহলে আপনি এখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছেন, আপনার এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে, যাতে করে আপনি জাস্ট পাশ করার পরেই পরীক্ষা দিলে টিকেন এবং ভাইবা দিয়ে চাকরিটা পেতে পারেন। আমরা যেটা করি, ভুল করি, যে স্টুডেন্ট অবস্থায় পড়াশোনা করি না, ভাবি এই তো ডিগ্রি শেষ হোক তারপর পড়বো, অনার্স শেষ হোক, ভাইবা শেষ হোক, তারপর চাকরির জন্য পড়বো। তো এই যে প্রস্তুতিটা সঠিক সময় থেকে শুরু না করার কারণেই কিন্তু অনেকেই ঝরে পড়ে এবং মানে চাকরিতে যে হচ্ছে আলটিমেটলি হতাশায় পড়ে, যে আমি চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে পারতেছি না। এর মধ্যে মেয়েদের দেখা যাচ্ছে বিয়ে হয়ে যায়, ছেলেদের সংসারের অনেক চাপ পড়ে যায়, যাতে করে মানে পার্ট টাইম বা অন্য চাকরিতে ঢুকে পড়তে হয়। তো প্রস্তুতি নেওয়ার আর আমরা সময় পাই না। তো এই কারণে
সঠিক সময় প্রস্তুতি নেওয়াটা জরুরি। অধিকাংশ চাকরির পরীক্ষাতেই কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান আর সাধারণ জ্ঞান, সরকারি চাকরিতে এই টপিকসগুলো থেকেই প্রশ্ন হয়। তো আপনাকে যেটা করতে হবে, আপনি কিভাবে শুরু করবেন এইটার প্ল্যানটা আপনাকে সুন্দর করে সাজাতে হবে। তো বাংলা, ইংরেজি, গণিত, আমরা এই সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান এর মধ্যে দেখা যাচ্ছে 90% স্টুডেন্টেরই কিন্তু যে ইংরেজি এবং গণিত এই দুইটা সাবজেক্টে প্রবলেম থাকে, যে আমি তো ইংরেজি ভালো পারি না, তাহলে আমি কিভাবে পারবো, আমি গণিতে অনেক দুর্বল, তাহলে আমি কিভাবে টিকতে পারবো। তো এই যে ধারণাটা, এইটারও কিন্তু আপনার একটা সলিউশন আছে। আপনি অবশ্যই কিছু না কিছু সাবজেক্ট ভালো পারেন। দেখেন, যে বাংলা এখানে সাধারণত চাকরির পরীক্ষাগুলোতে রাখা হয়, এই বাংলার ব্যাকরণ বা সাহিত্য এই জিনিসগুলো কিন্তু আমরা মানে এসএসসি, এইচএসসিতে পড়ে আসছি, হয়তো তখন ফাঁকিবাজি করছি, এখন সেই ফাঁকিবাজিটা ওভারকাম করতে হবে, এখন পড়ে শিখে পরীক্ষা দিতে হবে। কারণ এটা হচ্ছে একটা প্রতিযোগিতা। স্কুল কলেজে যেমন আপনি গিয়েছেন এবং আপনাকে ভর্তি করে নিয়েছে, এখানে কিন্তু সেই রকম না যে আপনি চাকরি পরীক্ষা দিতে যাবেন এবং আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরাই দিবে। গণিত এবং ইংরেজিতে দুর্বল যারা আছেন তারা আপনারা এই সাবজেক্টগুলো বাদে বাংলা, সাধারণ জ্ঞান বা বিজ্ঞান এই সাবজেক্টগুলোতে বেশি সময় দিয়ে পড়াশোনা করবেন, যাতে ওইখানে আপনি সর্বোচ্চ মার্ক তুলতে পারেন। আর গণিত এবং ইংরেজিতে যেটা করবেন, যে কোনো পরীক্ষার জন্য বিগত বছরের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার সবগুলাই প্র্যাকটিস করে যাবেন এবং নিয়ম শিখে যাবেন। অর্থাৎ আপনার দুর্বল, হয়তো আপনি শুধু গণিতে দুর্বল অথবা আপনি শুধু ইংরেজিতে দুর্বল, তো যেটাই আপনি দুর্বল সেইটাই আপনার অতিরিক্ত কিছু পড়া লাগবে না, শুধুমাত্র বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেইগুলোই নিয়ম বুঝে শিখে যাবেন। ওটা মুখস্থ করবেন না, কিন্তু যেটা পড়বেন মানে যেই অঙ্কটা করলেন ওই অঙ্কটার নিয়মটা বুঝবেন, যাতে ওই রকম একটা অঙ্ক আসলে আপনি পারেন। আর ওখানে আপনি হয়তো খুব বেশি ভালো করতে পারবেন না, বাট 4, 5, 6 এরকম পাবেন। এই ধরনের একটা প্রিপারেশন নিয়ে আপনার যেতে হবে যে আমি এগুলোতে একটু কম পাবো বাট বাকিগুলোতে বেশি ভালো করব। এক্ষেত্রে আপনাদের অনেকেই যেটা সমস্যা হয়, যেটা যে পড়েন কিন্তু মনে রাখতে পারেন না। এই সমস্যাটা কিন্তু সবারই হয়। চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমিও যখন প্রিপারেশন শুরু করেছিলাম আমার কিন্তু মনে থাকতো না, কারণ অনেক অনেক তথ্য মনে রাখতে হয়, অনেক অনেক নিয়ম মনে রাখতে হয়, এত একদিক দিয়ে পড়তেছি আরেক দিক দিয়ে ভুলে যাচ্ছি। তো এইটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়, এইটা আপনার মাথায় রাখতে হবে প্রথম থেকেই, যে হ্যাঁ আমি তো পড়বো কিন্তু ভুলে যাব। বাট একটা পর্যায়ে যখন আপনি পড়তে পড়তে 2 মাস, 6 মাস, 1 বছর পড়তেছেন, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি 4টা অপশন থেকে একটা 2টা এমনিতেই বাদ দিয়ে দিতে পারবেন এবং বাকি 2টার মধ্যে থেকে একটা সিলেক্ট করতে পারবেন। এই যে একটা ক্যাপাবিলিটি, এটা আপনার গ্র্যাজুয়ালি পড়াশোনার পরে একটা পর্যায়ে যে তৈরি হয়। অনেকে যেটা ভুল করেন যে সিলেবাস শেষ করেননি এর জন্য পরীক্ষা দেন না, সিলেবাস শেষ করে তারপরে পরীক্ষা দিব, যে এখন তো পরীক্ষা দিলে আমি কিছুই পাই না, দেখা যাচ্ছে 100-র মধ্যে আমি 15 বা 20 পাই বা তারও কম, তাহলে আমি পরীক্ষা দিয়ে কি করব? আমি পড়াশোনা শেষ করে সিলেবাস কমপ্লিট করে তারপর পরীক্ষা দিব, এটা কিন্তু ভুল ধারণা। পরীক্ষা এমন একটা প্র্যাকটিস, যেটা আপনাকে একটা টার্গেট দেয় এবং এই প্র্যাকটিসটা করে করে আপনি এই যে ভুলে যাওয়া যে প্রবলেমটা, এটা কিন্তু পরীক্ষার মাধ্যমে আপনি ওভারকাম করতে পারেন। আমরা ভুল করে বেশি শিখি রেদার দ্যান মুখস্থ করে মনে রাখার চাইতে। তো এই কারণে পরীক্ষা আপনাকে প্রত্যেক সপ্তাহেই দিতে হবে। এখন থেকে আপনি যে বাংলা, ইংরেজি বা বিজ্ঞান যে সাবজেক্টগুলো পড়তেছেন সেই সাবজেক্টগুলোর উপর বা ওভারঅল 100 মার্কের উপরে আপনাকে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষা কিভাবে দিবেন? পরীক্ষা কি বাসায় বসে একা একা পরীক্ষা দিবেন? তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনি আসলে আরো 10 জন স্টুডেন্টের সাথে আপনার প্রস্তুতিটা কেমন হচ্ছে, আপনি কোন পর্যায়ে আছেন? এই কারণে আপনি ঘরে বসে একা একা পরীক্ষা দিবেন না। বর্তমানে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব অনলাইনে পরীক্ষা দিবেন। আগে আমাদের সময় আমরা যেটা করেছি, আমরা কিন্তু মডেল টেস্ট বই কিনে ঘরে পরীক্ষা দিতাম। মডেল টেস্ট বই একটা কিনে আপনি ঘরে পরীক্ষা দিবেন, এতে করে দেখেন আপনি কিন্তু কোনো একটা সাবজেক্টে কয়টা নেগেটিভ পাইলেন সেটা কিন্তু আপনি বুঝতে পারলেন না। আবার প্রত্যেকটাকে আপনার আলাদা আলাদা করে মিলাইতে হবে, ব্যাখ্যা দেখতে হবে যে কেন ভুল গেল। তো এই কারণে মডেল টেস্ট বই কিনে ঘরে পরীক্ষা দেওয়ার চাইতে আপনার সময় বাঁচাবে এবং আপনাকে সঠিক এক্স্যাক্ট আপনার
লেভেলটা বোঝাবে প্রিপারেশনের, যেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দেওয়া। আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যান এবং প্রত্যেক সপ্তাহে আপনি পরীক্ষা দেন। দেখেন আপনি 100-তে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবেন। আপনি হয়তো 15 পাইলেন, 20 পাইলেন, বাট পরের সপ্তাহ, তারপরের সপ্তাহ, তারপরের সপ্তাহ আপনার মার্কস কিন্তু আস্তে আস্তে 3, 4, 5, 10 এরকম করে বাড়তে বাড়তে আপনার একটা পর্যায়ে যেয়ে দেখবেন যে আপনি কাটমার্কসের মধ্যে আছেন এবং আপনি পরীক্ষা দিলেই আপনি খুব ভালো করতেছেন। 26-27 সালে আপনারা যারা চাকরি পেতে চান, আপনারা কিন্তু এখন থেকে আপনারা আবেদন করা শুরু করবেন। তো আপনাদেরকে মানে যথাসম্ভব যতগুলো সম্ভব চাকরিতে আবেদন করতে হবে। আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি এইচএসসি পাস যোগ্যতার কোনো চাকরি করতে নাও চান, তারপরেও আপনাকে আবেদন করে সেখানে পরীক্ষা দিয়ে দেখতে হবে যে আপনি টেকেন কিনা। দেখেন আপনি যদি একটা এইচএসসি সমমানের যোগ্যতার একটা চাকরির পরীক্ষায় না টিকেন, তাহলে আপনি ডিগ্রি বা অনার্স পাস করে যেখানে পরীক্ষা দিবেন সেই পরীক্ষাতে আপনি কিভাবে টিকবেন? অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও আপনাকে চাকরির পরীক্ষাগুলো দিতে হবে এবং সেখানে প্রতিযোগিতায় নামতে হবে। এটা হচ্ছে মূল মেসেজ। আর আপনি এভাবে একটা পর্যায়ে পরীক্ষা দিতে দিতে দেখবেন যে আপনি পরীক্ষা টিকতেছেন এবং ভাইবা পর্যন্ত কল পাচ্ছেন। আবার অনেকে অভিযোগ করে যে ম্যাম রিটেনের টিকি, কয়েকটা 2-3টা ভাইবাও দিছি কিন্তু চাকরি হয় নাই। এখানে গ্যাপটা আপনাদের কোথায়? গ্যাপটা হচ্ছে যে হয়তো দেখেন আপনার রিটেনের মার্কস কম পেয়ে আপনি টিকছেন, মার্কস বেশি পেয়ে আপনাকে ভাইভাতে টিকতে হবে। এবং এরপরে আরেকটা স্টেপ থাকে, সেটা হচ্ছে ভাইভার কিছু দুর্বলতা থাকে আমাদের। তো এই ভাইভার দুর্বলতাগুলো কিভাবে ওভারকাম করবেন এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাকে স্টাডি করতে হবে, যে কিভাবে একটা ভাইভা ভালো করে দিতে হয়। আমাদের পোশাক ঠিক থাকে না, আমাদের আই কন্ট্যাক্ট ঠিক থাকে না, আমাদের ল্যাঙ্গুয়েজে প্রবলেম থাকে, আমাদের দেখা যাচ্ছে যে নিজেকে ঠিকমতো উপস্থাপন করতে পারি না, স্মার্টলি কথা বলতে পারি না, এই ধরনের কিছু ভাইবার দুর্বলতা থাকে। আপনি যত পড়াশোনা করবেন ধীরে ধীরে আপনার এই দুর্বলতাগুলো কাটবে এবং আপনি কনফিডেন্স পাবেন। এবং একটা পর্যায়ে যে দেখবেন মানে ভাইবা বোর্ডে যারা থাকে তারা কিন্তু খুব অভিজ্ঞ, তারা বুঝতে পারবে যে এই ছেলে বা এই মেয়ে কিন্তু অনেক পরিশ্রম করছে, পড়াশোনা করছে, কিন্তু ভাইভাতে আমরা একটু নার্ভাস থাকি। এটাও বুঝে কতটুকু আপনি নার্ভাসের কারণে ভুল বলতেছেন আর কতটুকু আপনি আপনার জ্ঞানের মানে জানার গ্যাপের কারণে ভুল বলতেছেন, এটা কিন্তু ভাইবা বোর্ডে যারা বসে তারা এমনিতেই বুঝতে পারে। তো যার কারণে আপনাদেরকে আমি বলবো সঠিক প্রস্তুতি নেন, সঠিকভাবে হচ্ছে পড়াশোনা করেন, অবশ্যই সফল হতে পারবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও বলে দেই, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।